আমার দুই বাংলা শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকের মহিলাদের আসর অর্ধেক আকাশ। আর এই অর্ধেক আকাশ যে আমরা নারীরা ইতিমধ্যেই দখল করে ফেলেছি, সে কথা আর বলতে কতটুকুই বা বাকি আছে বলুন। তো আমাদের মধ্যে আজকে আমরা এমন একজনকে পেয়েছি যিনি কিন্তু এই অর্ধেক আকাশ নামটার বোধহয় সার্থক দাবিদার। তিনি এমন একটি কাজের সঙ্গে যুক্ত, তার ভালো লাগাই বলতে পারেন বা তার শিল্প সত্তার প্রকাশ বলতে পারেন, যে সেটি আমরা হয়তো অনেকেই জানি না, কিংবা অতটা হয়তো ভেতরে ঢুকে বিষয়টা সম্বন্ধে আমাদের জ্ঞান খুব সীমিত। কিন্তু তিনি তার সমস্ত কাজকর্ম বজায় রেখে সাংসারিক সমস্ত খুঁটিনাটির প্রতি সমস্ত রকম নজর দিয়েও কিন্তু তিনি এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি দুর্গাপট আঁকেন এবং দুর্গাপট আঁকার জন্য তিনি এই বছর শারদ সম্মানে ভূষিত হয়েছেন। আজকে আমাদের অতিথি শিল্পী কৃপাময়ী কর্মকার। নমস্কার, আকাশবাণী মহিলাদের আসরে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, আমরা যেটা জানতে চাইব যে এই যে একটু অন্য ধারার শিল্প, তো কারণ সাধারণভাবে পট বলতে আমরা যেটা বুঝি তার সঙ্গে দুর্গাপট হয়তো একটু আলাদা। তো সেইটা এই দুর্গাপট আঁকায় আপনি কিভাবে এলেন? 1992 সালে আমার বিয়ে হয়। আমি বর্ধমান জেলার মেয়ে, আর বিয়ে হয় শ্বশুরবাড়ি বাঁকুড়া জেলায়। আচ্ছা। তো শ্বশুরমশাইয়ের এটা বংশ পরম্পরায় পটচিত্রের কাজ করে থাকতেন। মানে মল্ল রাজবাড়ি আছে বিষ্ণুপুরে, ওই রাজবাড়িরই একটা শাখা হচ্ছে জামকুড়ি। আচ্ছা। জামকুড়িতে মা রাজেশ্বরী আছেন, দেবী দুর্গা। আর বিষ্ণুপুরে তো সবাই জানেন মৃন্ময়ী দেবী আছেন। তো সেম ঘরানা, একই ঘরানায় পট আঁকা হয়। তো শ্বশুরমশাইয়ের কাছে শুনেছি আমাদের আগে বাড়ি ছিল বিষ্ণুপুরে। আচ্ছা। তখন মল্ল রাজার যে পট মানে তৈরি হতো দুর্গাপট, তখন আমাদের ফ্যামিলির পূর্বপুরুষরাই তৈরি করতেন। আচ্ছা। তো পরবর্তীকালে রাজাদের যখন বিভেদ হয়, তখন জামকুড়িতে নতুন করে রাজপাট স্থাপন করেন। তখন রাজরাজেশ্বরী মায়ের জন্য পট আঁকার জন্য এই শিল্পী পরিবারকে সঙ্গে নিয়ে চলে আসেন রাজা। আচ্ছা। তো সেই রাজবাড়িতে বংশ পরম্পরা সবাই করে আসছেন। এই আমার পূর্বপুরুষ মানে শ্বশুরবাড়ির পূর্বপুরুষ গুণধর কর্মকার ওই মল্ল রাজার কাছ থেকে সমুদ্র উপাধিতে ভূষিত হয়েছিলেন। আচ্ছা। কারণ মনে করুন, একটা কোনো শিল্পকর্মের জন্য কেউ সমুদ্র উপাধি পেতে পারেন না। মানে উনি কত গুণের শিল্পী ছিলেন, তাই উনি সমুদ্র উপাধিতে ভূষিত হয়েছেন। পরবর্তীকালে উনি গুণ সমুদ্র কর্মকার হয়েছেন। আচ্ছা। তো সেই পরিবারের পুরুষরাই বিশেষত পট তৈরি করতেন। আগে যেমন অন্ধবিশ্বাস ছিল, মেয়েরা এইসব কাজ করতে পারে না। তো আমার শ্বশুরমশাই আমাকে শিক্ষা দেন 1992 সেই বছরই। আচ্ছা, মানে আপনার বিয়ের বছরে আমার শ্রাবণ মাসে বিয়ে হয়, বাংলার শ্রাবণে। আর ভাদ্র মাস থেকে আমাদের পট তৈরি শুরু হয়। আশ্বিন মাসে পুজো। তো স্বভাবতই নতুন বউ, তখন আমাকে কাছে বসিয়ে উনি পট করছেন, আমি পাশে বসে আছি। আমাকে প্রশ্ন করছেন যে হাত আঁকতে পারবে, পা আঁকতে পারবে? তো আমি কাগজ নিয়ে পেন্সিল নিয়ে এঁকে এঁকে দেখাচ্ছিলাম। তো তখন উনি বলছেন, দেখো তোমাদের ছবির হাত পা আলাদা, আমাদের পটের হাত পা আলাদা। তখন উনি একটা করে আমাকে এঁকে এঁকে দেখাচ্ছেন। আমি শিখলাম, একটু একটু শিখলাম। তারপরে প্রথমে আমাদের বড় রং তৈরি হয়, মানে বড় রং মানে আকাশ যেমন অনেকটা বড় রংগুলো দেওয়ালেন। তারপর তার থেকে একটু ছোট অল্প অল্প করে দেওয়ালেন। তো উনি দুর্গার ফ্রেমের মধ্যে পটি থাকে, সেই পটির মধ্যে উনি নকশা করতেন, তুলিকে রঙে ডুবিয়ে ঠেকিয়ে 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 নকশা তৈরি করতেন। তা আমি বাবাকে বললাম যে বাবা, সুন্দর করে নকশাটা করলে হয় না? হ্যাঁ করো, মানে আমাদের সময়ের অভাব, আর রাজবাড়ি থেকে সেরকম কিছু পাওয়াও যায় না। তো আমরা সেই জন্য মানে যেটা না করলে নয় করি, তোমার ইচ্ছা হলে তুমি সুন্দর করতেই পারো। তো সেই তো প্রশিক্ষণ উনি দিয়েই দিলেন। 2-1 বছর ওনার সঙ্গে আমি করেছিলাম। তারপর আমার মেয়ে হয়ে যায়। মেয়ে হওয়ার পরে ওই মনে করুন একটা নোংরা এইসব ব্যাপার থাকে, সূচিভাবে করতে হয়। তো বাচ্চার মা, তুমি করতে পারবে না। আমি আর করতে পারিনি। তারপর 2001 সালে উনি মারা গেলেন। তো 1 সালে মারা গেলেন। রাজামশাই এসেছিলেন আমার বাড়ি।
তখন তৎকালীন যখন রাজা বেঁচে আছেন, যে বৌমা বলতেন, তাহলে বৌমা আমাদের পট এরপর কে তৈরি করবে, না হলে আমরা অন্য শিল্পের পর দেখব। কারণ আমার স্বামী পটের কাজ করতেন না, কারণ ও কাজের জন্য অন্য জায়গায় কাজ শিখতে গেছেন। তো তাহলে আমার স্বামীর নাম গোপাল, তাহলে গোপালকে বলো যদি করে দিতে পারে ভালো, না হলে অন্য জনকে দেখবো। আমি তো বলেছিলাম না, আমি নিজে তৈরি করব, কারণ আমি তো 2-1 বছর দেখেছি। 2001 সাল থেকে আমি নিজে আমার শ্বশুর মশাইয়ের পটকে সামনে রেখে দেখে দেখে করতাম। আচ্ছা, তো আপনার আগে তার মানে আপনার পরিবারে কোনো মহিলা পট তৈরি করেন না? আগে করেননি, তবে আমার শ্বশুর মশাইয়ের কাছে একটা গল্প আমি শুনেছিলাম, মানে গল্প নয়, কথাটা সত্য, মানে এখন গল্প, যে করোনা মহামারীর মতো একবার মহামারী হয়, প্রচন্ড রকম ভাবে মানুষ মারা যাচ্ছিলেন। তো আমাদের এই কর্মকার ফ্যামিলির মানে একটি মানে বউ, তখন তো 9-7 এই বয়সে বিয়ে হয়ে যেত, মোটামুটি 13 বছর হলেই বাচ্চা হয়ে যেত। 13-14 কিংবা 16-17 এরকম বয়সী মা আর সদ্যজাত বাচ্চা আঁতুর করে বসে আছে, বাকি ফ্যামিলির সবাই মারা গেছে। ও আচ্ছা, শুধু মা আর বাচ্চাটি। ঠিক সেম একই ঘটনা ঘটেছিল। রাজা এসে জিজ্ঞাসা করেছিলেন, তাহলে তোমাদের আর পট করতে পারবে না, কারণ সবাই তো মারা গেছে, আমরা অন্য কাউকে দিয়ে অন্য শিল্পীকে দিয়ে পট তৈরি করাবো। তখন ওই মা বলেছিলেন যে দেখুন, গোটা গ্রাম প্রায় মারাই গেছে মানুষ, আমার এইটুকু বাচ্চাকে যখন বাঁচিয়ে রেখেছে মা, তার মানে তার পূর্ব মানে একজন উত্তরসূরি বেঁচে রইল। তো আমি যেমন করে হোক মায়ের মুখ এঁকেও আমি পটের কাজটা চালিয়ে যাব। তো আমার ছেলে বড় হয়ে আবার করবে। আচ্ছা, সেই আপনার শ্বশুর? না, সে আমার শ্বশুর না, আরো অনেক আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই মা করেছিলেন শুনেছি আমি শ্বশুর মশাইয়ের কাছে। তাছাড়া আর কোনোদিন কোনো মহিলা করেননি না। তারপর আপনি তার মানে বলা যায় সেই প্রথমেই বলা যায়, মানে সেইটা যদি কোনো রেকর্ড নেই, শ্বশুর মশাইয়ের কাছে শুনেছি, শোনা কথা। আচ্ছা, তো এবার আপনি বলুন, এই যে দুর্গাপট, সেই দুর্গাপটটা কিভাবে তৈরি করেন আপনি, মানে ধাপগুলো যদি একটু বলেন। দুর্গাপটের প্রথম ধাপ হচ্ছে কয়েক পরত সুতির কাপড়, আঠাতে তেঁতুল বীজকে ভেজে, সে বালি দিয়ে মুড়ি ভাজার মতো করে ভেজে, তারপর ওকে খোসা ছাড়িয়ে ভিজিয়ে রেখে শিলে বেটে আঠা তৈরি করতে হয়। দিয়ে সেই মানে পরত কাপড়গুলো একের পর এক ওই তেঁতুল বীজের আঠা দিয়ে চিটিয়ে দেওয়া হয়। তাহলে একটা ক্যানভাস তৈরি হয়ে যায়। ওই ক্যানভাসের উপরে খড়ি মাটির প্রলেপ দিয়ে মসৃণ করে নেওয়া হয় একটা পাথর দিয়ে মেজে। আচ্ছা, তারপর সাইজ মতো কেটে, আগে চারকোল দিয়ে স্কেচ করা হতো, এখন পেন্সিল দিয়ে স্কেচ করা হয়, কিংবা খড়িমাটি পেন্সিল, মানে যেটা খড়ি পেন্সিল, এসব দিয়ে স্কেচটা করে তারপর ডাইরেক্ট তুলি দিয়ে রং। আচ্ছা, এই রংগুলো কি মানে প্রাকৃতিক রং নাকি? রং তো পটের জন্য প্রাকৃতিক রং। আচ্ছা, আর যদি বিক্রি করতে হয় প্রাকৃতিক রং বেশি দিন টেকে না, কেমিক্যাল রং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পট, মানে আপনি যেটা বললেন যে ওই সুতির কাপড়কে আঠা দিয়ে আটকে যে ক্যানভাসটা তৈরি করেন, তো সেই পট আর আমাদের এখানকার মানে কালীঘাটের পট, এটা তো সম্পূর্ণ আলাদা। তো এই দুটো আলাদা মানে কেন, এইটা সম্বন্ধে আপনি কিছু জানেন? আমাদের বাঁকুড়া জেলার পট তো একদমই ডিফারেন্ট। আচ্ছা, মানে কালীঘাট পট সম্ভবত কাগজে তৈরি করে, আমি ঠিক জানি না। না, সরাতেও তো পট হয়। হ্যাঁ, সরা পট হয় লক্ষ্মী পুজোর জন্য, যেমন লক্ষ্মী সরা হয়, কিন্তু আমাদের বাড়িতে কোনোদিন সরা পট মানে করা হয়নি। এখন বর্তমানে কেউ যদি চায় সরার উপরে আমি এঁকে দিই। আচ্ছা, তখন ওটা মানে রং হয়, প্রাকৃতিক রং হয় না, কেমিক্যাল রং হয়। আচ্ছা আচ্ছা, তো এই দুর্গাপটের মানে বিশিষ্টতা কি, মানে অন্য পটের থেকে আলাদা কোথায় দুর্গাপট? আমাদের মা রাজরাজেশ্বরী মা বা মিনময়ী মা মূর্তি যে আদলে, সেই আদলে এই পটটা তৈরি হয়। আমাদের যেটা দুর্গাপট, আমি চণ্ডীমঙ্গল কাব্যে যে ব্যাখ্যা পেয়েছি, চণ্ডীমঙ্গল কাব্যে মা দুর্গার যে বর্ণনা, আমাদের দুর্গাপট একই বর্ণনায়। আচ্ছা, তো আপনি কি মানে চণ্ডীমঙ্গলের যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা অনুযায়ী করেন, নাকি আপনি আমি পূর্বপুরুষের মানে শ্বশুর মশাই যেমন করেছেন সেরকম অনুযায়ী করি? আচ্ছা, তো আপনি কি শুধুমাত্র ওই মল্ল রাজাদের জন্যই করেন, নাকি আরো অন্য? মল্ল রাজার জন্য 3টি লাগে, মানে একই মন্দিরে 3টি দুর্গাপুজো হয়। আচ্ছা, আর আমাদের গ্রামে চক্রবর্তী পরিবার আছে একটা, বহুত মানে শুনেছি ওই পুজো সেই মল্ল রাজার সময় থেকে চলে আসছে, আমাদের পূর্বপুরুষই তৈরি করে আসছেন ওই পট, সেম ঘটনা।
মানে ওখানে মৃন্ময়ী পুজো হয় না, মৃন্ময়ী ঠাকুর তৈরি করে পুজো হয় না, পটেই পুজো রাজা আছে, রাজবাড়িতে দুর্গা আছে। আচ্ছা, গঙ্গামাটির দুর্গা আছে, সেই দুর্গা প্রতিদিন পুজো হয় 12 মাস। আচ্ছা, অন্নের ভোগ হয়। আচ্ছা, রাজপুরোহিত আছেন, উনি সকাল থেকে সন্ধ্যা অবধি, মানে সন্ধ্যায় যে শীতল হয় দেবীর, শীতল পর্যন্ত থাকেন উনি, তারপর বাড়ি যান। আচ্ছা। তো কিন্তু দুর্গা পুজো হয় দুর্গা পটে, বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী আর ছোট ঠাকুরানী, এই হিসেবে দুর্গা পট হয়। আচ্ছা, এই পট কি মানে সংরক্ষণ করা হয় নাকি? না, আপনি বাড়িতে ওই মায়ের মন্দিরেই মায়ের পিছনে রেখে দেয়, বিসর্জন হয় না। বিসর্জন হয়, আমি সেটাই বলছি, মায়ের ঘরটি শুধুমাত্র বিসর্জন হয়। আচ্ছা, আচ্ছা, কিন্তু মায়ের ঘট নেই, দুর্গা মায়ের ঘট নেই। আচ্ছা, এই দুর্গা পুজো যে 4 দিন হবে এই সময় ঘট। তবে কিছুদিন আগে পর্যন্ত জিতাষ্টমীর দিন থেকে পুজো হতো, যেটা এখনো রাজবাড়িতে হয়, বিষ্ণুপুরে হয়। আমাদের জামকুড়ি রাজা খুব এখন গরিব, মানে উনি এতদিন ধরে আর পারেন না, তার জন্য ওই সপ্তমীতেই বোধন হয়, মানে দুর্গা ষষ্ঠীতে বেলিবরণ হয়, সপ্তমীতে দেবীর ঘট আসে, আর বিজয়া দশমীতে বিসর্জন হয়। আচ্ছা, 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 এবার একটু বলুন যে এই যে পট আপনি তৈরি করেন, এটা তো নিশ্চয়ই মানে একটা ভালোবাসা আছে, একটা ইচ্ছে আছে, সে তো নিশ্চয়ই, হ্যাঁ, মানে মায়ের ইচ্ছেতে করেন, সেটা তো বটেই, কিন্তু এর সঙ্গে তো একটা পেশাও বোধহয় কোথাও জুড়ে যায়। যখন আমি শুরু করি তখন কোনোদিন বিক্রি হতো না। আমার শ্বশুরমশাই হয়তো তার জীবনকালে কোনোদিনই বিক্রি করেননি। আচ্ছা, প্রথম বিক্রি আমারই হয় এতদিনের মধ্যে। তবে আগে কি হতো জানি না, আচ্ছা, আমি বিক্রি হতে দেখছি। আমার শ্বশুরমশাই কোনোদিনও সম্মানও পাননি, আর কোনোদিন বিক্রি করে 2 টাকায় অর্জন করতেও পারেননি। আমার শ্বশুরমশাই আরো অনেক কম টাকায় উনি মানে দক্ষিণা স্বরূপ যা পেতেন, আমি শুরু করি 80 টাকায় 3টি পট। আচ্ছা, বর্তমানে সেটি 200 টাকা হয়েছে 3টি পটের বিনিময়ে। আচ্ছা, মানে রাজবাড়ি থেকে ওটাই দেয়া হয়। আর এখন বিক্রি করতে গেলে আমার একটি পটে 5000 টাকা দাম। আচ্ছা, বাহ। তো আপনি কি মানে ব্যবসার দিকটাও দেখছেন নাকি শুধুমাত্র? প্রচুর বিক্রি হয় এখন। ও, মানে আপনি করেন? এখন করি, হ্যাঁ। আচ্ছা, আপনি একাই করেন নাকি আপনার সহকারী আছে? একাই, এ যাবত আমি একাই করেছি। আমার মেয়েকে শিখিয়েছি, মেয়ে আমাকে হেল্প করে দেয়। এই পুজোর সময় একটু চাপ থাকে, মেয়ে যায় শ্বশুরবাড়ি থেকে, মেয়ে শ্বশুরবাড়িতে এখন। আচ্ছা, মেয়ে করে দেয় হেল্প। এখন 6 মাস আগে আমার ছেলের বউ হয়েছে, বউ হেল্প করে, ছেলেও হেল্প করে। আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে আপনি যে ধারাটা শুরু করেছেন, মানে মহিলাদের, নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই সেই ধারাটাই তার মানে এখন চলছে। মেয়ে করছে, বৌমা করবে এরপর, কারণ এই বছর শুরু করেছে। আচ্ছা, তাহলে করবে, ও করতে পারবে, বৌমায়ের শখ আছে, বুঝতে পারছি। আচ্ছা, 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 তাহলে আপনি তো আপনার শ্বশুর মশাইয়ের দেখে এটা শিখলেন, কিন্তু আপনি কি ছোট থেকে আঁকা জানতেন? না, সেরকম ভাবে আমি আঁকা কোনোদিনও শিখিনি, কোনোদিন দেখিও নি। আর স্কুল জীবনে যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ছবিগুলো আঁকতে হয়, হ্যাঁ, এটা বলতে পারি যে আমি খুব ভালো আঁকতাম, মানে নিজে মানে আপনি যে বললেন যে আমি হাত আঁকতে বলেছি, এঁকেছি, পা আঁকতে, ওই যে ওয়ার্ক এডুকেশনের যে ফিজিক্যাল এডুকেশনের যে ব্যায়ামের ছবিগুলো আঁকতাম, তাহলে তো হাত পা গুলো তখন আঁকতেই হতো, পারতাম, আমি অবশ্যই পারতাম। তবে কোনোদিনও ভাবিনি যে এই জায়গায় পৌঁছাতে হবে বলে আঁকছি। ঠিক। তো আপনি এ যাবৎকালে কত এরকম, মানে সব থেকে বেশি কত পট করেছেন? বলা যাবে না, অনেক করেছি, ভালো বিক্রি হয় এখন। আচ্ছা, কোথায় কোথায় বিক্রি হয়? বেশিরভাগ আমার কলকাতাতে বিক্রি হয়। আচ্ছা, আর দিল্লিও যায়, মাঝে মাঝে অন্যান্য রাজ্য থেকেও নিয়ে যায়। মানে বন্ধুত্বের মানে পরিচয়ের সূত্রে আমার কাছে অর্ডার আসে, মানে একজন হয়তো কিনলেন, তার কাছে দেখে ফোন নাম্বার নিলেন, আমাকে ফোনে অর্ডার করে। আচ্ছা, তাহলে আপনার তার মানে আমি যদি লাভের দিকটা দেখি, আমি শিল্পর দিকটা ছেড়েও পাশে লাভের দিকটা বলছি, লাভের দিক থেকে আপনি কিরকম লাভ করেন এই পটেকে? সেদিকে বলতে গেলে পটে বিশেষ খরচা হয় না, কেন প্রাকৃতিক রং বলতে মাটি বেশিরভাগ লাগে, ফুল টুল লাগে, মানে তাহলে তো আমার আর্থিক খরচা হচ্ছেই না, শুধুমাত্র কাপড়টুকু আর ওই যে দৈনিকের পরিশ্রম। না, কিন্তু আপনি যে যখন বিক্রি করছেন তখন তো আপনি কেমিক্যাল রং যে বিশাল খুব দাম সেটা নয়। আচ্ছা, আচ্ছা, খুব দাম নয়, মোটামুটি একটা পটের জন্য মোটামুটি 300 টাকা রং দিলেই আমার আরামসে পটটা তৈরি করে দিতে পারি। কত বড় পট সেটা? ওটা হয় 19 ইঞ্চি বাই 26 ইঞ্চি দুর্গা পট, মানে ওটাই মাপ, ওটাই হচ্ছে মেন মাপ। এরপরে মনে করুন ফ্ল্যাট বাড়ি যাদের, তারা বলে আমাকে একটু ছোট করে দিন, কারণ আমার তো বাড়ি জায়গা কম, আমি ছোট করে দিই। আচ্ছা, আবার যেমন মাঝডিহা গ্রামে, বাঁকুড়া জেলার, মানে বাঁকুড়া শহরের প্রায় কাছাকাছি, ওনাদের দুর্গাপুজো হয়
একটা দুর্গা পট, ওটা হচ্ছে 5 ফুট লম্বা, 3.5 ফুট চওড়া। আচ্ছা, ঘরানা কিন্তু সেম। ও তো আমার শ্বশুরমশাইয়ের কাছে শুনেছিলাম যে এখন আমাদের পটটা ছোট হয়ে গেছে, মানে শিল্পীর হাত বদল হতে হতে আস্তে আস্তে ছোট হয়ে গেছে, বা অন্য কোনো কারণে ছোট হয়েছে। আগে আমাদের বড় পট হতো। আর আগে দুর্গার যে লাল রং ব্যবহার করা হয়, মানে বাসন্তী টাইপের, মানে টকটকে লাল, আর এখন সেটা মেরুনে দাঁড়িয়ে গেছে। মানে এইগুলো আমি শুনেছিলাম, কিন্তু মাঝ দেওয়া পটটা দেখে মানে বুঝতে পারলাম যে ওটাই আমাদের প্রাচীন পট। আচ্ছা, তো মাঝডিয়াতে ওদের হচ্ছে মহাপাত্র পরিবার, মানে ব্রাহ্মণ পরিবার। ওনাদের কাছ থেকে আমি যেটা শুনেছি, ওনারা মল্ল রাজার মানে পুরোহিত ছিলেন এখানে। যখন রাজাদের মধ্যে ঝামেলা হয়, তখন মানে ব্রাহ্মণকেও একরকম ঘাড় ধরে বের করে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। তখন যিনি ভালো রাজা, উনি একটি দুর্গাপট ওনাদের হাতে দিয়েছিলেন, আর 100 বিঘা সম্পত্তি দিয়েছিলেন, যে তোমরা গিয়ে ওই মাঝডিয়াতে বসবাস করো, চাষবাস করো, আর মা দুর্গার পুজো করো। মানে যেহেতু মা দুর্গার পূজারই ছিলেন এনারা। তারপর ওনারা ওখানে, ওটা আমাদেরকে বলেছেন যে 1088 বঙ্গাব্দে মন্দিরটা প্রতিষ্ঠা হয় ওই পুরনো পটকে কেন্দ্র করে। ওই পুরনো পটের সেই দিন থেকে পুজো চলে আসছে এখনো। তো গত বছর, মানে এটা 2025-24 আমাকে আমাদের পাত্রসায় থানার থেকে থানার বড়বাবু ফোন করেন যে ম্যাডাম, আপনাকে আমরা গাড়ি দিচ্ছি, আপনি একবার গিয়ে ওই পটটা দেখে আসুন, মাঝডিয়া গ্রামের পটটি। আমাদের প্রাক্তন এসপি ছিলেন সুকেন্দ্র হীরা মহাশয়, উনি শনাক্ত করেছেন যে কৃপাময়ী পটের ঘরানা এই পটের ঘরানা সেম। আচ্ছা, তো ওনারা শিল্পী খুঁজছেন, ওই পট নতুন করে তৈরি করতে হবে, পটটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো আপনি একবার যান, যদি আপনি পারেন তাহলে আপনি তৈরি করে দেবেন, বা যদি আপনার ঘরানা মনে করেন। তখন আমি ওনাদেরকে জবাব দিই যে আমি জানি পটটা, কারণ আমি এই কলকাতায় একটা প্রোগ্রামে ওই প্রজেক্টারে পট দেখানো হচ্ছিল, কোন জায়গা কোন পটের পুজো হয়। যখন ওই পটটা আমার চোখে পড়ে, তখনই আমি সে একটা হল ঘরের মধ্যে বলে উঠেছিলাম ওই পটটা আমাদের তৈরি। আচ্ছা, তো সবাই চমকে উঠেছিলেন, কি বললেন ওটা মাঝডিয়া গ্রামের পট আপনাদের তৈরি? মানে তো কোনো সূত্র পাচ্ছি না। তারপর সবাই নিজেদের মোবাইল থেকে মানে মেলাতে শুরু করেন, মানে অনেকের মোবাইলেই আছে আমার আঁকা পট। তো আমার কথাটা অস্বীকার করতে পারেননি। আচ্ছা, যে ঘোরানো তো একই, ঠিকই বলেছেন। তখন থেকে আমার ইচ্ছা যে আমি যাব মাঝডিয়া গ্রামের পটটা দেখতে। তো আমার যাওয়া হয়নি। তারপর ওই থানা মারফত আমাকে নিয়ে গেছেন, আমি দেখেছি। দিয়ে আমি তখনই বলেছিলাম যে হ্যাঁ আমি তৈরি করতে পারবো। তো ওনারা অনেককে অর্ডার দিয়েছেন, টাকা তাদের নষ্ট হয়ে গেছে, মানে তারা অর্ডার মতো তৈরি করে নিয়ে ওই রকম হয়নি। কিন্তু ওনারা আমার আঁকা ছবি দেখেই ওনারা বলেছেন আপনি করবেন। তো 2024 আমি ওটা এঁকে নতুন করে দিলাম। গত বছর থেকে পুজো শুরু হয়েছে। আচ্ছা, বাহ। তো এই পট আঁকা এবং এই যে পটের এত গল্প আপনার কাছ থেকে শুনছি, নিশ্চয়ই কিছু ঘটনাও আছে খুব উল্লেখযোগ্য, তো শুনি না। যেমন মহামারী পট, বিরাট বড় এক ঘটনা। আচ্ছা, যেমন মহামারী পট বলতে আমাদের রাজবাড়ি বলতে জামকুড়িতেও আছে, আর বিষ্ণুপুরেও আছে। তো বিষ্ণুপুরে এখন পট কি অবস্থায় আছে দেখিনি। জামকুড়িতে রাজা, আমার তখন শ্বশুরমশাই জীবিত ছিলেন, প্রায় আমাদের বাড়ি আসতেন আর বলতেন দাদা একটা পট তৈরি করে দাও। আমার শ্বশুরমশাই রাজি হতেন না, মানে ভীত হয়ে যেতেন পটের কথাটা শুনলেই। মানে কেন? ওই পটটা এখনো মানে আমাদের ওই দুর্গা পুজো যে চলে, মহানবমীর মধ্যরাত্রিতে পুজো হয়। তো তখন তো ঢেরা পেটানো ছিল, ঢেরা পিটিয়ে গ্রামে জানিয়ে দেওয়া হতো যে পুজো শুরু হবে, তোমরা শুয়ে পড়ো। প্রত্যেকটা মানুষ শুয়ে পড়তো, মানে সেই পুজো কেউ দেখতো না, কেউ দেখবে না, বাড়ির বাইরেও থাকবে না। আচ্ছা, আচ্ছা, মানে ঢাকের শব্দও যেন কানে না যায়, এরকম পরিস্থিতি। তো ঢাকি থাকবে একটু দূরে, আর পুরোহিত আর রাজবাড়ির সদস্য, আচ্ছা, ওরাই শুধু থাকবে। আচ্ছা, তো পুজো হওয়াকালীন যে ঘট আনতে যাবে, সেই সময় যদি ভুলবশত কেউ চলে যায়, 2-4 দিনের মধ্যে তাকে কোথাও মরে পড়ে থাকতে দেখা যায়। আচ্ছা, ও এমনকি পশু পাখিও, যেমন রাত্রে পেঁচা ঘোরাঘুরি করে, যদি ঘট আনার সময় যদি কোনো পেঁচা সামনের দিকে চলে যায় বা ওই সময় থাকে, দেখা যায় কয়েকদিন পর দেখে যে সেই গাছের নিচে হয়তো পেঁচাটাও মরে পড়ে আছে। এইরকম এখনো ওটা মানে সবাই, বা ওটাই হয়। তাহলে তো পটটা তো কেউ দেখেইনি, পুরোহিতও দেখে না, পটটা বের করা হয় না, লাল সালুতে মোড়ানো অবস্থায় এনে চৌকিতে রেখে পুজো হয়, আবার মোড়ানো অবস্থাতেই তুলে রেখে দেওয়া হয়। খিচুড়ি ভোগ হয়, রাজারা রাতের মধ্যেই বাড়িতে নিয়ে চলে যায়, ঘরের ভিতরে রেখে বাড়িতে খেয়ে নেয়, ব্যাস। মানে অন্য কেউ প্রসাদও দেখবে না, খাবেও না। আচ্ছা,
আমার শ্বশুরমশাই তো খুব ভয় পেতেন। আমি বুঝতে পারতাম রাজা এলেই আমার শ্বশুরমশাই একরকম ভয়ে জড়সড় হয়ে যেতেন যে এই বলবে পট তৈরি করতে। তারপরে যখন আমি বড় হই আস্তে আস্তে, আমার তো বিয়ে হয়েছে 16 বছর বয়সে, যখন বড় হই তখন বুঝবো না বলে বলেননি, পরে বলছেন যে তোমাকে এতদিন বলা হয়নি, তুমি পট শুরু করলে কিন্তু রাজা বলবেন এই মহামারী পট তৈরির কথা, কিন্তু তুমি মোটেই রাজি হবে না। আমি রাজি হইনি, তুমিও হবে না, তোমার ছোট ছোট বাচ্চা, তুমি মারা যাবে, তোমার সন্তানেরা অনাথ হবে, তুমি কিন্তু করবে না। বেশ, আমি জানি করবো না, কিন্তু রাজামশাই আমাকে যখন বলতে শুরু করলেন আমি কিন্তু রাজ আদেশ ফেলতে পারিনি। আচ্ছা, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তৈরি করব। কারণ রাজবাড়িতে প্রত্যেকটা যে সভা থাকে, নবরত্ন সভার মতো সভা থাকে, একজন চিকিৎসকের যেমন দায়ভার থাকে সবাইকে চিকিৎসা করার, তেমনি পট আঁকার দায় তো আমার। নিশ্চয়ই। তাহলে ভালো কাজগুলি করব, মন্দ কাজগুলি করব না, বা ভয়ের কাজগুলি করব না কেন? যা হবে হবে। তো আমি সিদ্ধান্ত নিলাম তৈরি করব। তো আমি শুধুমাত্র মায়ের কাছে অনুমতি নিয়েছিলাম। আচ্ছা, কারণ আমি যদি মারা যাই সব থেকে বেশি কষ্ট আমার মায়ের হবে। নিশ্চয়ই। তো আমার মা বলেছিল তৈরি করতে, অনুমতি দিয়েছিলেন। আচ্ছা, তারপর আমি ওটা 2011 সালে তৈরি করি। তো মন্দিরে গিয়ে ছবিটা তো আমাকে দেখতে হবে, কি আছে মায়ের ছবি, কি মূর্তি। রাজাকে জিজ্ঞাসা করেছিলাম দুর্গা মূর্তি, বলেছিল জানি না, ওনারাও জানেন, দেখেননি। আচ্ছা, যখন মন্দিরে যাই তখন কারেন্ট ছিল না, মন্দিরে কারেন্টের ব্যবস্থা ছিল না। আচ্ছা, তো তখন রাস্তায় কারেন্ট হয়েছে, হুক লাগিয়ে একটা বাল্বের ব্যবস্থা করে দিয়ে পুরোহিত লাল সালুতে মোড়ানো পটে আমার হাতে তুলে দিয়ে নিজে বাইরে চলে গেছিলেন। আমার স্বামী আর আমি ছিলাম মাত্র। তো তখন খোলা হলো পট। আমি ভালো শুদ্ধভাবে স্নান করে ভালো শাড়ি পরে গেছি। পটটা খুলেছি, যখন দেখছি যে পটে কোনো ছবি নেই, শুধুমাত্র পুরনো একটা কাপড় মাত্র ভাঁজ করা অবস্থায় আছে। তো মনটা খুব খারাপ হয়ে গেছিল যে আমি এত দূর এগিয়ে এলাম, পটে তো কোনো ছবিই নাই, তাহলে আমি কি আঁকবো? আমি তো সাহস করে এগিয়ে এসেছি। অনেকক্ষণ বসেছিলাম, চিন্তা করছিলাম, একটু মন খারাপ হচ্ছিল। অটোমেটিক আস্তে আস্তে একটা সুন্দর ছবি ভেসে উঠতে দেখেছিলাম আমরা। আচ্ছা, অলৌকিক ঘটনা। অলৌকিক, হ্যাঁ। মানে মাও হয়তো চেয়েছিলেন প্রথমে আমার এই রূপ দেখলে হয়তো বিভ্রান্ত হয়ে যেতে পারে, মানে সইয়ে নি কিছুটা, তারপরে দেখা দেবো আর কি। তো সুন্দর রূপ ফুটে উঠেছিল। তো সেই সময় আমাদের যাওয়ার খবর একজন ক্যামেরাম্যান শুনেছিলেন, উনি প্রত্ন সম্পদ নিয়ে কাজ করেন। আচ্ছা, তো ওনার কাছে ক্যামেরা ছিল, তখন ক্যামেরা রিল ছিল। তো উনি মহা আনন্দে যে মহামারী পটের ছবি তুলবো, উনি চলে গেছেন, ভিতরে গেছেন, বলছে আমার ক্যামেরা প্রায় ফুল, এই ছবি তুলেই আমি ওয়াশ করতে দিয়ে দেবো রিল। তো উনি অনেক ছবি তুলেছিলেন, দিয়ে ক্যামেরা ফুল করে নিয়েছিলেন। ওয়াশ করতে যখন দিয়েছিলেন ফুল ক্যামেরা সাদা এসেছিল, ফুল রিল, কোনো ছবি আসেনি। সত্যি অলৌকিক। ঠিক। কিন্তু আপনি কি শেষমেশ আঁকতে পারলেন? হ্যাঁ, আমি আঁকতে পারলাম। আমি সাদা কাগজ পেন নিয়ে গেছিলাম আর ফিতে নিয়ে গেছিলাম, শুধুমাত্র মেজারমেন্ট করে নিয়ে এসেছিলাম। আচ্ছা, মানে মায়ের চোখটা কত বড়, বা দাঁত যে দেখা যাচ্ছে, দাঁত কটি, মুন্ডমালায় কটি মুন্ড, কি কি রঙের, 5টা পতাকা থাকে মায়ের হাতে, একটা দণ্ডের মধ্যে 5টা পতাকা, কি কি রঙের, তার মাপ কত, ঠিক মেজারমেন্টটা করে নিয়ে চলে এসেছিলাম। ও এঁকেছিলেন বাড়িতে এঁকেছিলাম, তাও দরজা বন্ধ করে এঁকেছিলাম। আচ্ছা, যেটা গল্প শুনেছি যে রাজা মহামারীর কালে মানে নিজের রাজত্ব যখন দেখতে বেরিয়েছেন, শুনছেন যে প্রায় সবাই মারা যাচ্ছেন, তখন ওই সব বিধ্বস্ত অবস্থায় একটি গাছতলায় উনি বসেছিলেন সব দেখে, দিয়ে একটু মানে চিন্তা করতে করতে ওনার নিদ্রা এসেছিল। তো সেই সময় উনি স্বপ্নে দেখেছিলেন দেবীকে, ওই গাছের নিচেই দেবী দেখা দেন। তো সেই বর্ণনা শুনে রাজা আমাদের এই যে আমার পূর্বপুরুষ, নাম জানিনি এখনো, তো ওনাকে বর্ণনা দিয়েছেন, করেছেন উনি তৈরি। আচ্ছা, তো এই দেবীর 4টি চোখ, 2টি নাক। তো সবাই আমাকে প্রশ্ন করে যে দেবী 4টি চোখ কেন, 2টি নাক কেন? তো এটা কোনো কারণ নয়, এটা আসলে রাজা মানে এইভাবে উত্তেজিত হয়ে হয়ে বর্ণনা দিচ্ছেন যে যেন আমার মাথা ঘুরে গেল। আমাদের দেবেন হঠাৎ হতচকিত হয়ে গেলে যে কোনো জিনিস ডবল দেখি, ঠিক এইটা হবে, এটা আমার অনুমান, আমার ধারণা, মানে ব্যাখ্যা। হ্যাঁ, বয়স তো হয়েছে, আমার ব্যাখ্যা করার মতো বয়স হয়েছে। হ্যাঁ, তো এরকম। তো আমি বলি এটা সবাইকে যে এত বিভ্রান্তকর ঘটনা কিছু নয়, রাজা বর্ণনা দিয়েছেন, এইভাবে বর্ণনা দিয়েছেন, উনি সেরকম এঁকেছেন, মানে মাথা ঘুরে গেছে রাজা রূপ দেখে। তারপর ওই পট আঁকিয়ে পুজো হয়,
মহামারী শান্ত হয়, তবে সেই মহামারী ছিল কলেরা মহামারী। আচ্ছা, কিন্তু আপনি যেটা আঁকলেন সেটা কি এখন আর পুজো হয়? সেটাই পুজো হয়, আমার আঁকাটাই পুজো হয়। কিন্তু এখন কি কেউ দেখতে পায় না? না না, সেই সেম ঘটনা। হ্যাঁ, তবে একটা বছর আমি নিজে সইয়ে নিলাম, দেখি কি হয়, আমার কি হয়, দেখছি কিছু হয়নি, তো ছোট করে আমি একটা তৈরি করেছি। এখন সবাই যেটা দেখতে পায় ওইটা। আচ্ছা আচ্ছা, সেটা অনেক বড়, সেটা অনেক বড়, অনেক বড়, 5 ফুট এরকমই, 5-6 ফুট। আচ্ছা, বাহ, সত্যি খুব অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটেছিল, এটা ঘটেছিল। আর এরকম কি ঘটনা ঘটেছে আপনার জীবনে, অন্যরকম ঘটনা? সেরকম কিছু ঘটনা ঘটেনি, তবে মন কিন্তু টানে ওই রাজেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য। আমাদের গ্রাম হচ্ছে 6-7 কিলোমিটার দূরে মন্দির থেকে, কিন্তু আমার ফ্যামিলির লোক, আমি যদি যাবো বলি আমাকে কেউ বাধা দেবে না। আমি দেখেছি অন্য যে কোনো কাজে হয়তো বাধা আসে, আজ নয় অন্য দিন এরকম ব্যাপার হয়, কিন্তু মন্দিরে যাব বললে আমাকে কেউ বাধা দেবে না। মানে ওরা জানে যে ওর মন গেছে, মানে ও যাবে ওখানে। আর কিছু সেরকম অলৌকিক ঘটনা মা এখনো দেখায়নি। আমার ইচ্ছা হয় দেখি, তবে পাশাপাশি যারা বাস করে, আমার যেটা পুরনো বাড়ি, এখন আমি একটা নতুন বাড়ি করেছি, সেই বাড়ি না, পুরনো বাড়িতে মাকে নাকি ঘোরাঘুরি করতে দেখা যায়, কিন্তু আমি দেখিনি। আচ্ছা, অলৌকিক ঘটনা ঘটেছে মানে পাশের বাড়ি, তখন তো পাঁচিল ছিল না, গ্রামের বাড়ি, উনি বাথরুম উঠেছেন, উনি দেখছেন আমি দাঁড়িয়ে আছি, লাল পাড় সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি তো লাল পাড় সাদা শাড়ি পরি না, আমি তো রঙিন শাড়ি পরি। উনি ভাবছেন আমার শাশুড়ি মা তখন বেঁচে আছেন, তো আমার শাশুড়ি মার শাড়ি হয়তো আমি পরেছি। আমার শাশুড়ি মাও লাল পাড় শাড়ি পরতেন না, আমার বিধবা ছিলেন উনি, তো নীল কিংবা সবুজ পাড় শাড়ি পরতেন, কিন্তু উনি ভাবছেন যে বউটা নাকি শাশুড়ি, কিছু বুঝতে পারছেন না। দিয়ে উনি বাথরুম না করেই বাড়িতে ঢুকে যান, মানে লজ্জা পাচ্ছেন যে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আমি কি করে বাথরুম বসবো, খোলামেলা। দিয়ে পরের দিন সকালবেলায় উনি বলছেন যে তুমি তো রঙিন শাড়ি পরে আছো, আর আমার শাশুড়িকে মামিমা বলতেন, মামিমাও তো লাল পাড় শাড়ি পরে নেই, তোমাদের উঠোনে লাল পাড় শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়েছিল, আমি দেখেছি, মানে টর্চ দিয়েও দেখেছি। আচ্ছা, কিন্তু আমি কোনোদিনও দেখতে পাইনি মাকে। আচ্ছা, না সত্যি অলৌকিক। আচ্ছা, এই যে আপনি তো এত সুন্দর করে এইসব করছেন, এবং সত্যি সত্যি আপনি একবারে মন প্রাণ দিয়ে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখছেন, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ তো আমার পূর্বপুরুষ, মানে উত্তরসূরি তো আমাকে তৈরি করে দিয়ে যেতে হবে, এটাই সব থেকে বড় পরিকল্পনা আমার। আর এই কাজটাকে আরো দেশে বিদেশে, আমার বিদেশে গেছে, একদমই যায়নি নয়, আমার কাজ বিদেশে গেছে না। আর কি মানে অন্য কোনোভাবে সংরক্ষণের কোনো চিন্তা আছে? মানে ধরুন আপনি হয়তো কিছু লিখে গেলেন, কিংবা আপনার, আমি লিখি, আমি সেটাই বলছি, আমি লিখি, আমার লেখা অনেক ভালো ভালো পত্রিকাতে প্রকাশ হয়। আর নিজের জন্য একটা মানে সেই বলে না আত্মচরিত গোছের যে লেখা, আত্মচরিত আমি লিখবো। খুব কষ্টের জীবন আমার, খুব কষ্টের জীবন, আমি লিখবো, না লিখলে কেউ জানবে না। নিশ্চয়ই নিশ্চয়ই লিখবো, মানে কিছুটা একজন শুনে প্রকাশ করেছেন, তো কিছুটা দিয়ে তো সারা জীবন হয় না। আমি শুরুর থেকেই শুরু করব, আর শুধু লিখবো না, পট আঁকবো, মানে আমার কষ্টটাকে পটে আঁকবো। বাহ, বেশ, আমরা তাহলে সেই অপেক্ষাতেই থাকি, আপনার লেখা পাবো, এবং আপনার লেখার মধ্য দিয়ে আপনাকে আরো বেশি করে আমরা জানতে পারবো। আমি এমনি পটের মানে এই কাজ নিয়ে লেখালেখি তো করি, ছোটদের জন্য লিখি, আচ্ছা, বড়দের জন্য লিখি, যেমন প্রবাদ শ্লোক গুলো দেখবেন চলে যাচ্ছে। প্রবাদ আমরা বইয়েতে পড়ি, প্রবাদটা হয়তো সবাই জানে, কিন্তু গ্রামের মানুষদের মুখে মুখে যে শ্লোক গুলো ঘুরতো, সেইগুলো আমাকে খুব মানে উদ্বুদ্ধ করতো, যে কি সুন্দর, মানে কথাগুলো শুনতে একটু অসভ্য গোছের, কিন্তু কথাগুলো খুব সুন্দর, ইন্টারেস্টিং কথাবার্তা। আমার মামা বাড়ির দিদা প্রত্যেক কথায় কথায় শ্লোক কাটতেন। আচ্ছা, তো আমি হারিয়ে ফেলেছি, সে চলে গেছে। তারপর আমার মাথায় হলো যে এই জিনিসটা কিন্তু বিরাট ভালো জিনিস ছিল, প্রত্যেকটা কথায় কথায় উনি শ্লোক দিতেন একটা করে, তো মানেও বুঝতে পারছি বড় হয়ে। তো সেই শ্লোক আমি চেষ্টা করে আমার দিদার মতো বয়স্ক যারা আছেন ওনাদের কাছ থেকে আমি কিছু সংগ্রহ করেছিলাম। তারপর একটা ভালো পত্রিকায় লেখা হয়েছিল। আর আপনার এই পটের সংরক্ষণের জন্য আপনি কিছু চিন্তা করেছেন? পটের সংরক্ষণে যা হলো বাড়িতে, তাও ছাড়া আমার এখানে ওখানে এতে থাকে, সংগ্রহশালায় আছে পট। আচ্ছা আচ্ছা, খুব ভালো। কিন্তু ঘড়ির সময় তো বলছে আমাদের এবার মানে মহিলাদের আসর থেকে বিদায় নিতে হবে, তো আমাদের অনেক কথা শোনা বাকি রইলো, অনেক কিছু দেখার তো বাকি রইলই। তো আজকের মতো মহিলাদের আসরে নমস্কার। নমস্কার।